আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের প্রথম ক্লাস শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এটা তোমাদের বইয়ের কভার পৃষ্ঠা। এখানে কিছু প্রসঙ্গ কথা আছে, এগুলো রিডিং পড়ে নিবা। আবার দেখো সূচিপত্র। তোমাদের বইতে মোট 5টি অধ্যায় আছে। আজকে আমরা এই প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন 1 থেকে 11 পৃষ্ঠা, এখান থেকে আলোচনা শুরু করব। চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন। মানুষের দেহের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটা প্রশ্ন আছে, মানুষের দেহের সাথে কি সম্পর্ক রয়েছে? মানুষের দেহের সাথে মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণে দৈহিক উন্নতির সাথে সাথে ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক উন্নতিও সম্পৃক্ত হয়েছে। কি বলছে? যেহেতু মানুষের দেহের সাথে মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই কারণে দৈহিক উন্নতির সাথে সাথে ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক উন্নতিও সম্পৃক্ত হয়েছে। শারীরিক অঙ্গ সঞ্চালন ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন, চিত্ত বিনোদন, শৃঙ্খলা ও নেতৃত্বদানের ক্ষমতা অর্জন করা যায়। দৈহিক গঠন ও মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো এর মূল লক্ষ্য। খেয়াল করো, দৈহিক গঠন, মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো কি এর মূল লক্ষ্য। এটা বেসিক বুঝে পড়তে হবে, এগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো এই অধ্যায় শেষে আমরা যেগুলো জানবো রিডিং পড়ে নিবা। পাঠ একই বলতে, দেখো প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী। এটা সমাবেশ করতে হলে কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুনগুলো আমরা এখন জানবো। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যহ ক্লাস শুরু হওয়ার পূর্বে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের সামনের মাঠে বা খোলা জায়গায় উপস্থিত হবে। শিক্ষার্থীরা সমাবেশে হাউস বা শ্রেণী অনুসারে দাঁড়াবে। প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, শারীরিক শিক্ষক ও সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যার যার নির্দিষ্ট স্থানে দাঁড়াবে। দাঁড়ানোর সময় অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনে দাঁড়াবে, বড়রা ক্রমান্বয়ে পিছনে দাঁড়াবে। দেখো, শারীরিক শিক্ষা যে আমরা যেটাকে বলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সমাবেশ করা হয়, অনেক নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা অনুযায়ী দাঁড়াতে হয় এবং সেখানে প্রধান শিক্ষক থাকেন, সহকারী শিক্ষকরা থাকেন এবং যে আমাদের শারীরিক শিক্ষা শিক্ষক আছে উনি থাকেন। তারপরে সবার শেষ ছোট যে শিক্ষার্থী আছে তারা সামনে দাঁড়াবে। তারপরে একটা সিরিয়াল দিয়ে সবার চেয়ে বড় যারা তারা সবার পিছনে দাঁড়াবে। ঠিক আছে, এই কথাগুলো এখানে আলোচনা করার কথা বলা হয়েছে। সমাবেশের ধারাবাহিক কার্যক্রম, প্রথমে কি জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলনের সময় সকলে সোজা বা অ্যাটেনশন অবস্থায় থাকবে, কেউ নড়াচড়া করবে না। প্রধান শিক্ষক বা একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকাকে প্রধান শিক্ষক অথবা একজন সিনিয়র শিক্ষক উত্তোলন করবেন। আর এই পতাকা উত্তোলনের সময় সোজা অথবা অ্যাটেনশন অবস্থায় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। 2 নম্বরে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন। সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থী যখন বলবে পতাকাকে সম্মান প্রদর্শন করো, তখন সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপাল বরাবর তুলে অভিবাদন জানাবে। যখন বলবে হাত নামাও, তখন একসাথে হাত নামাবে। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আছে, এগুলো মেনে চলতে হবে। ধর্মগ্রন্থ থেকে পাঠ, একজন শিক্ষার্থী সামনে এসে তার নিজ ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে। অন্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে। এ সময় সকল শিক্ষার্থী আরামে দাঁড়ানো অবস্থা থাকবে। ঠিক আছে, যখন এই ধর্মগ্রন্থ পাঠ করা হবে তখন সকল শিক্ষার্থী কি আরামে দাঁড়ানো অবস্থা থাকবে। 4 নম্বরে শপথ গ্রহণ। শপথ গ্রহণের সময় সকল শিক্ষার্থী
সোজা অবস্থা থাকবে, ডান হাত কাঁধ বরাবর তুলবে, হাতের তালু খোলা, তবে অঙ্গগুলো একত্রে থাকবে। একজন শিক্ষার্থী সামনে এসে প্রদ বাক্য পাঠ করাবে বা করবে এবং সকল শিক্ষার্থী সমস্বরে তার সাথে তা পাঠ করবে। শপথ গ্রহণ শেষে হাত নামাও বলার সাথে সাথে সকলে একসাথে হাত নামাবে। ঠিক আছে? জাতীয় সঙ্গীত, শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী সকলে সোজা অবস্থায় থাকবে এবং সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবে। 6 নম্বরে প্রধান শিক্ষকের ভাষণ। প্রধান শিক্ষক বা তার অনুপস্থিতিতে কোনো সিনিয়র শিক্ষক ভাষণ দেবেন। শরীরচর্চা অনুশীলন। 7 নম্বরে ভাষণ শেষে শারীরিক শিক্ষক 5 মিনিট সমবেত ব্যায়াম করাবেন। তাহলে যে অনুষ্ঠান শেষে একজন শারীরিক শিক্ষক যে টিচার আছে উনি 5 মিনিট কী করবেন, সমবেত কি শিক্ষার্থীদের ব্যায়াম করাবেন। তবে এমন ধরনের সমবেত ব্যায়াম যেটাকে আমরা বলি কি পিটি করানো যাবে না, যাতে শিক্ষার্থীদের জামা কাপড়ে ময়লা লাগে। মানে এমন কিছু ব্যায়াম করা আছে যেগুলো করা যাবে না, যেগুলো করলে শিক্ষার্থীদের জামা কাপড় অপরিষ্কার হয়ে যাবে, এগুলো করা যাবে না। 8 নম্বরে সমাবেশ শেষে শ্রেণীকক্ষে বা শ্রেণীর জননেতার নেতৃত্বে শিক্ষার্থী সারিবদ্ধভাবে স্ব স্ব ক্লাসে চলা যাবে। ঠিক আছে? সমাবেশ শেষে শ্রেণীর শিক্ষক অথবা যে শ্রেণীর জননেতা ছিল তার নেতৃত্বে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্ব স্ব ক্লাসে মানে নিজ নিজ ক্লাসে চলা যাবে। দেখো একটা কাজ আছে, সমাবেশে কে কোথায় দাঁড়াবে তা মাঠে গিয়ে প্রদর্শন করো। এটা সহজ কাজ, তোমার রিডিং পড়লে এটা তোমরা অবশ্যই লিখতে পারবো। তারপর এই সমস্ত কাজের পর্যায়ক্রমে সমাধান আমরা নিয়ে আসব। পার্ট 2, প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যকর পালনীয় বিধি বিধানই হলো স্বাস্থ্যবিধি। দেখো স্বাস্থ্যবিধি কি, এটা প্রশ্ন আসতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধিবিধানই হলো স্বাস্থ্যবিধি। ঠিক আছে? এটা মুখস্থ করে নেবে। স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানগুলো ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুস্বাস্থ্য অর্জন সম্পর্কে মানে কি সুস্বাস্থ্য অর্জন সম্পর্কে সচেতন করে। ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা ব্যক্তিকেই করতে হবে। ঠিক আছে? ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা ওই ব্যক্তিকেই করতে হবে। ঠিক আছে? স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হয় তা আলোচনা করা হলো। দেখো কী কী মেনে চলতে হবে। শারীরিক পরিচ্ছন্নতা। রোগের আক্রমণ প্রতিরোধের জন্য আমাদের শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। যে আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে সব কিছু খেয়াল করতে হবে, ভালোভাবে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেশি থাকে, ভালো থাকে। দেহে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু সহজে দেহে প্রবেশ করে। এজন্য পরিচ্ছন্ন থাকার নিয়মগুলো পালন করতে হবে, যেমন নিয়মিত গোসল, বিভিন্ন কার্যক্রম ও খেলাধুলা করার সময় গায়ে ময়লা লেগে শরীর অপরিচ্ছন্ন হয়, এতে শরীরে জীবাণু ঢুকে। এজন্য প্রতিদিনই গোসল করা উচিত। গোসলের সময় সাবান মাখা ভালো, এতে সহজে ময়লা ও ঘামের গন্ধ দূর হয়। আবার দাঁত ও মুখ পরিষ্কার। সকালে ঘুম থেকে ওঠে এবং আহারের পর দাঁত ও মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। দাঁত না মাজলে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে মুখে দুর্গন্ধ ছড়ায় ও দাঁতের ক্ষতি করে। রাতে শোয়ার আগে দাঁত পরিষ্কার করা উচিত। ঠিক আছে? মানে দাঁতে শোয়ার আগে যখন দাঁতে আমরা খাওয়া দাওয়া করে শুবো, শোয়ার আগে করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। চুলের যত্ন শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং দেহের পরিচ্ছন্নতার জন্য প্রত্যহ চুলের যত্ন নেওয়া প্রয়োজন। গোসলের পর প্রত্যহ চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভালো, এতে চুলের গোড়া শক্ত হয় ও চুলের ভেতর ময়লা জমতে পারে না। সপ্তাহে কমপক্ষে 2-3 দিন মানে 2 দিন চুল সাবান বা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিত। প্রশ্ন আসতে পারে যে শারীরিক শিক্ষা তো, সপ্তাহে কমপক্ষে কয়দিন চুলে সাবান বা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিত? 2 দিন। ঠিক আছে? নখ কাটা। হাতের নখ একটু বড় হলেই কেটে ফেলা উচিত। নখ বড় হলে তার মধ্যে ময়লা জমে থাকে। আহারের সময় সেই ময়লা খাবারের সাথে পেটে প্রবেশ করে এবং নানা রকম পেটের অসুখ ও কৃমি হয়। চিন্তা করছো?
এজন্য কি আমাদের যে কৃমি মূল কারণ কিন্তু হাতের নখ, ময়লা আবর্জনা। তাহলে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতি সপ্তাহে হাতে নখ কাটতে হবে, হাত পরিষ্কার করা। হাত দিয়ে আমরা সব কিছু ধরি, নানা রকম কাজ করি, এই জন্য হাতে ময়লা লেগে থাকে। হাত পরিষ্কার না করে সেই হাত দিয়ে খাবার খাওয়া ঠিক নয়। আবার আগে ও পরে প্রতিবারই হাত ভালোভাবে পরিষ্কার করা উচিত। মলমূত্র ত্যাগ, সকালে ত্যাগের পর মলমূত্র ত্যাগের অভ্যাস করা ভালো। মলমূত্র ত্যাগের বেগ কখনো দমন করা উচিত নয়। দৈনিক খাদ্য তালিকায় ফলমূল ও শাকসবজি থাকা ভালো, এতে কোষ্ঠকাঠিন্য হয় না, সহজে মল ত্যাগ করা যায়। প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে 10 থেকে 12 গ্লাস পানি পান করা প্রয়োজন। শরীর থেকে দূষিত পদার্থ ঘাম ও প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাহলে এই যে আমাদের একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক কত গ্লাস পানি খাওয়া প্রয়োজন? 10 থেকে 12 গ্লাস। আবার কোথায় আছে 3 থেকে 4 কেজি। ঠিক আছে, এতে আর কি হবে, আমাদের শরীরে যে দূষিত পদার্থ আছে ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে এগুলো বের হয়ে যাবে, মানুষের রোগ বালাই কম হবে, সে কথাটা বলছে। বাসগৃহের পরিচ্ছন্নতা, ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে এজন্য প্রয়োজনীয় সংখ্যক জানালা দরজা থাকতে হবে। ঘর ও এর আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। ঘরের মেঝে প্রতিদিন সকাল বিকেল মুছতে বা ঝাড়ু দিতে হবে। কাঁচা ঘর হলে মাঝে মাঝে লেপতে হবে। পাকা দালান হলে কয়েক বছর পর পর প্রয়োজনীয় সংস্কার রং করা উচিত। দেখছো, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, তো আমাদের মেনে চলতে হবে। খাদ্য গ্রহণের নিয়ম, খাদ্য গ্রহণ যে সকল নিয়ম পালন করা হলো। 1 নম্বরে কি বলছে, নির্দিষ্ট সময় খাবার খেতে হবে, পচা বাসি খাবার পরিহার করতে হবে, যে খাদ্য সহজে হজম হয় এমন খাবার খাওয়া উচিত। খাবার চিবিয়ে ও ধীরে ধীরে খেতে হবে। খাবারের মধ্যে অনেক নিয়ম শৃঙ্খলা আছে, শুধু দ্রুত খেলে হবে না, খাবার চিবিয়ে ধীরে ধীরে খেতে হবে। বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। খাবারে শাকসবজির পরিমাণ বেশি থাকতে হবে। ঠিক আছে, এই খাদ্য তালিকার এই সমস্ত নিয়মগুলো খাবারের আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা শারীরিকভাবে অনেক সুস্থ থাকবো এবং ভালো থাকবো, রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্তি পাবো। ভালো থাকো, আজকে ক্লাসে দেখো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।